पहली दफा स्थानीय निकायों में स्त्री की भागीदारी तय करने वाला संविधान संशोधन मेरे जीवन साथी राजीव गांधी जी ही लाए थे। सोनिया जी ने अपने पूरे भाषण में न गीता मुखर्जी का जिक्र किया, न सुषमा स्वराज का जिक्र किया। यह किस तरह की राजनीति है? अपना क्रेडिट लेना चाहती हैं कि हमारा बिल है। নতুন সংসদ ভবনের প্রথম দিনই ঐতিহাসিক মহিলা সংরক্ষণ বিল পেশ করেছে মোদী সরকার। কিন্তু এই বিলে কার কৃতিত্ব বেশি তা নিয়ে বিল পেশের মুহূর্ত থেকে শুরু হয়েছে দড়ি টানাটানি। মঙ্গলবার সরব হয়েছিলেন কংগ্রেসের অধীর চৌধুরী। বুধবার মহিলা সংরক্ষণ বিলকে সমর্থন করে সুর আরো চড়ালেন সোনিয়া গান্ধী। বললেন, রাজীব গান্ধীর স্বপ্ন এখনো অধরাই থেকে গেছে। स्थानीय निकायों में स्त्री की भागीदारी तय करने वाला संविधान संशोधन मेरे जीवन साथी राजीव गांधी जी ही लाए थे। उन्होंने लाए थे जो राज्यसभा में 7 वोटों से गिर गया था। बाद में प्रधानमंत्री पीवी नरसिम्हा राव जी के नेतृत्व में कांग्रेस सरकार ने ही उसे पारित कराया। आज उसी का नतीजा है। 1987 সালে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী কেন্দ্রীয় মন্ত্রী মার্গারেট আলভার নেতৃত্বে 14 জনের একটি কমিটি তৈরি করেন। ওই কমিটি মহিলাদের ক্ষমতায়নের জন্য 353টি সুপারিশ করেছিল, যার অন্যতম ছিল নির্বাচন ব্যবস্থায় মহিলাদের জন্য আসন সংরক্ষণ, বিশেষ করে পঞ্চায়েত ও পুরসভায়। 1989 সালে রাজীব গান্ধী সরকার পঞ্চায়েত ও পুরসভায় 1/3 আসন মহিলাদের জন্য সংরক্ষণ করার বিল আনে। লোকসভায় পাশ হলেও রাজ্যসভায় তা পাশ হয়নি। রাজীব জমানার সুপারিশগুলিকে সামনে রেখে সংবিধানের 73 ও 74তম সংশোধনের প্রস্তাব করেন প্রধানমন্ত্রী নরসিম্হা রাও। সংবিধানের সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত ও পুরসভায় মহিলাদের জন্য বাধ্যতামূলকভাবে 33% আসন সংরক্ষিত করা হয়, মহিলাদের ক্ষমতায়ন ও লিঙ্গ বৈষম্য দূর করার উদ্দেশ্যে, যা ছিল ঐতিহাসিক ও কালজয়ী পদক্ষেপ। हमारे पास 15 लाख चुनी हुई महिला नेता है। राजीव गांधी जी का सपना अभी तक आधा ही पूरा हुआ है। इस बिल के पारित होने के साथ ही वह पूरा होगा। कांग्रेस की गलतफहमी है, गलती है सर। और ये जितने अपोजिशन के लोग हैं वो इतने वर्षों तक इस बिल को लेकर नहीं आए। हमारे माननीय प्रधानमंत्री जी ने ये नैतिक साहस दिखाया, हमारी पार्टी ने ये नैतिक साहस दिखाया। आज हम बिल लेकर आए हैं कि इनके पेट में दर्द हो रहा है। মহিলাদের অধিকারের জন্য বিজেপি অথবা নরেন্দ্র মোদীর কোনো দায় নেই, দায় আছে ভোটের জন্য। ভোটের ভয় ওরা করেছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কোনো কৃতিত্ব অকৃতিত্বের প্রশ্ন নয়। ভারতবর্ষে পার্লামেন্টে রাজীব গান্ধীর সময়তেই পঞ্চায়েতে 1/3 রিজার্ভেশনের বিল আনা হয়, আইন হয়। তারও আগে পশ্চিমবাংলার বামফ্রন্ট 1/3 রিজার্ভেশন, প্রথম পশ্চিমবাংলায়, তখন বামফ্রন্ট, তারপরে রাজীব গান্ধী। এগুলো তো ইতিহাসের সত্য যে মহিলাদের অধিকার রক্ষার চাইতে নরেন্দ্র মোদীর কাছে ভোটের বালাই বড় বালাই। বিলটার যখন প্রথম কমিটি হয় 1996-এ, যখন প্রথমবার ওঠে, তখন যে কমিটিতে রিফার করেছিল এই বিলটা 31 জন মেম্বার্স, তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, অ্যাজ ওয়ে ব্যাক অ্যাজ 1996। মানে এবং মমতা ব্যানার্জি প্রতি বছরই যখন প্রতি নির্বাচনে আপনারা দেখেছেন যে মহিলাদের ক্যান্ডিডেট করার জন্যে তার অগ্রণী ভূমিকা। এই মুহূর্তে 35%-এরও বেশি মহিলা এমপি। বিজেপির আইটি সেলের চিফ 2010-এ সোনিয়া গান্ধী যখন এই বিলটা নিয়ে উত্থাপন হয় এবং সেই সময় বলেছেন যে মনে হচ্ছে না একটা রিজার্ভেশনের মাধ্যমে তিনি আরেকটি কনস্টিটুয়েন্সি করছেন। মানে কতটা রিজার্ভেশনের বিরুদ্ধে, মহিলা সংরক্ষণের বিরুদ্ধে। কংগ্রেসের অনেক কিছু স্বপ্ন থাকে কিন্তু স্বপ্নটা বাস্তবায়িত করতে পারে না। 1 কান্ট্রি 1 মার্কেট 1 ট্যাক্স কংগ্রেসের স্বপ্ন ছিল, বাস্তবায়িত করেছে বিজেপি। কংগ্রেসের স্বপ্ন ছিল বলছেন মহিলা সংরক্ষণ বিল,
রাজীব গান্ধী 50% বেশি ভোট আর 400-র বেশি আসন নিয়ে লোকসভায় ছিলেন, সেটাকে লাগু করতে পারেননি। 1999, 2002, 2003-এ অটল বিহারী বাজপেয়ী যখন উদ্যোগ নিয়েছিলেন তখন কংগ্রেস সহযোগিতা করেনি। সুতরাং কংগ্রেসের সহযোগিতা আর কসাইয়ের ছাগল পোষা দুটোটা একই। 1996 সালে এইচ.ডি. দেবেগৌড়া সরকার প্রথমবার সংসদ ও বিধানসভার আসন মহিলাদের জন্য সংরক্ষিত করতে বিল পেশ করে। বিল যায় তৎকালীন সিপিআই সাংসদ গীতা মুখোপাধ্যায় নেতৃত্বাধীন যৌথ সংসদীয় কমিটির কাছে। ডিসেম্বরে রিপোর্ট পেশ করে কমিটি, কিন্তু লোকসভা ভেঙে যেতেই সেই বিল তামাদি হয়ে যায়। এদিন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বলেন, রাজীব গান্ধীর কথা বললেও সোনিয়া গান্ধী তার ভাষণে গীতা মুখোপাধ্যায় ও সুষমা স্বরাজের নাম একবারও উচ্চারণ করেননি। जिन महिलाओं ने पार्लियामेंट के अंदर और पार्लियामेंट के बाहर सबसे ज्यादा आवाज उठाई वो बंगाल की गीता मुखर्जी थी और भारतीय जनता पार्टी की सुषमा स्वराज थी। ये दोनों यदि नहीं रहती तो आज ये दिन भी देखने को नहीं मिलता। 33% यदि रिजर्वेशन लोकसभा और विधानसभा में यदि लागू होने वाला है और माननीय प्रधानमंत्री जी लेकर आए हैं इन दो महिलाओं का, लेकिन सोनिया जी ने अपने पूरे भाषण में न गीता मुखर्जी का जिक्र किया न सुषमा स्वराज का जिक्र किया। यह किस तरह की राजनीति है? अपना क्रेडिट लेना चाहती हैं कि हमारा बिल है। यह बिल आपका नहीं है। आप जो बिल लेकर आए वो गलत बिल है, और यदि इसके लिए किसी ने आंदोलन किया तो वो गीता मुखर्जी है, वो सुषमा स्वराज है। आपने ये नहीं बोलकर इस महिला बिल में भी राजनीति करने की कोशिश की। অতীতে সংসদে বিজেপি সাংসদ সুষমা স্বরাজও একাধিকবার মহিলা সংরক্ষণ নিয়ে সরব হয়েছিলেন। आर्थिक स्वावलंबन के लिए हमने यहाँ कहा है कि वो देश के विकास में बराबर की भागीदार होगी, और जहाँ तक राजनीतिक सशक्तिकरण का ताल्लुक है हमने 33% आरक्षण की बात की है। ये जो लिस्ट है ये ओबीसी समाज का अपमान है। 90 लोग हिंदुस्तान के सेक्रेटरी हैं, उनमें से 3 लोग ओबीसी समाज के हैं, 5% बजट को कंट्रोल करते हैं। तो जल्दी से जल्दी आप कास्ट सेंसस कीजिए। जल्दी से जल्दी जो हमने कास्ट सेंसस किया था उसका डेटा आप रिलीज कीजिए। उन्होंने कहा कि देश जो लोग चलाते हैं उसमें सिर्फ 3 ओबीसी है। अब इनकी समझ है कि देश सेक्रेटरी चलाते हैं, मेरी समझ है देश सरकार चलाती है। भारतीय जनता पार्टी के सांसद में 29%, 85 सांसद ओबीसी कैटेगरी के हैं। कंपैरिजन करना है तो आ जाइए। और मान्यवर मंत्री भी 29 ओबीसी कैटेगरी के। মহিলা সংরক্ষণ বিলের সমর্থন করেও বিজেপিকে তুলোধনা করে তৃণমূল। মুখে মহিলাদের সম্মানের কথা বললেও কেন বিজেপির শীর্ষ নেতৃত্ব কুস্তিগিরদের যৌথ হেনস্থায় অভিযুক্ত বিজেপি সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না তা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। The golden girls of the country who got us medals have been sexually harassed and they were in Jantar Mantar. But the perpetrator sits here today, Brij Bhushan Singh, who has not been brought to book. So if you are really interested in taking care of the women towards betterment and progress, then why don't you take action against the perpetrators? Why don't you take action against those people who have been molesting and killing women in Hathras, killing women in Unnao? দীর্ঘ বিতর্কের পর শেষ অবধি লোকসভায় পাশ হয়ে গেল মহিলা সংরক্ষণ বিল। সব দল সমর্থন করায় বিলের পক্ষে 454টি ভোট পড়ে, বিপক্ষে মাত্র 2টি। একটা শব্দবন্ধন দিয়ে শুরু করতে ইচ্ছে করছে যে কক অ্যান্ড বুলস স্টোরি। কেন? তার কারণ হচ্ছে, আচ্ছা 2024-এর নির্বাচন আসছে, তার আগে আজকে বিলটা পেশ হলো। বিলটা আমরা দেখার সৌভাগ্য হয়েছে। তো সেখানে তো একটা জিনিস, 2টো পয়েন্ট আছে, সেই পয়েন্টটা নিয়ে একটু আলোচনা করলে ভালো হতো। যে আফটার ডিলিমিটেশনস, এবং এটা পরিষ্কার করে দেওয়া হয়েছে যে সুমনদা ক্লিয়ার ডিলিমিটেশন অ্যান্ড জনগণনা। তাহলে কবে কমপ্লাই হবে? কমপ্লাই হবে
সময় আসবে 2029 হ্যাঁ, তাহলে 2024 হ্যাঁ লোকসভা নির্বাচনের আগে নয়। ইমপ্লিকেশন হচ্ছে না, নাম্বার 1। আমি এটা পয়েন্টটা কারণ 25-26 থেকে জনগণনা শুরু। এবার বলি হ্যাঁ। যে খোদা পাহাড় নিকলা চুহা, দেশের অর্ধেক জনসংখ্যাকে বোকা বানানোর জন্য কি এটা একটা নতুন জুমলা নয়? এই গোটা উদ্যোগটাকে কংগ্রেস বলছে ইভেন্ট ম্যানেজমেন্ট। আরেকটা যুক্তি সৌম্য দেয়নি, আমি শুধু যোগ করতে চাইবো, সেটা হচ্ছে ওরা বলতে পারতো যে ওরা 2008 সালে যে বিলটা ইন্ট্রোডিউস করে, যেটা 2010 সালে রাজ্যসভায় পাশ করে অথচ লোকসভায় আটকে যায়, তার সঙ্গে এই বিলের গুণগত পার্থক্য হচ্ছে যে দুটো নতুন অ্যামেন্ডমেন্ট ছাড়া প্রায় সেই ধরনের বিল, কিন্তু তার থেকেও মারাত্মক অভিযোগ ইভেন্ট ম্যানেজমেন্ট। কেয়া আজকে আমরা অনেক রকম কথা শুনছি, দুটো কথা সত্যি মানে না বলে পারছি না। একটা হলো অর্ধেক আকাশ, আর একটা হলো গ্লাস সিলিং। সত্যি কথাই আজকে সেই কাঁচের যে সিলিংটা মেয়েদের আটকে রাখে, কোথাও একটা বাধা, অদৃশ্য বাধা, সেটা টপকাতে পেরেছি। এবং তার কৃতিত্ব দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির জন্য, তাকে অভিনন্দন জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি সৌম্যদাকে, সুমন, যে উনি আজকে ধন্যবাদ, উনি আদাম ইফকে টানেননি, উনি আদাম ইফকে তিনি টানেননি যে তাদের কৃতিত্ব তিনি মনুষ্য জাতি তৈরি করেছেন। সেই মনুষ্য জাতির মধ্যে ভারতবর্ষের মধ্যে কংগ্রেসের দল তৈরি হয়েছে এবং সেই কংগ্রেসের দলের পরে গান্ধী পরিবার তৈরি হয়েছে। মাফ করবেন, আমি সত্যি কথা আদাম ইফকে আজকে আমি কৃতিত্ব দিতে ভুলে গেছি। আমি আপনার সঙ্গে গান্ধী পরিবার এবং অবশ্যই আদাম ইফকেও আমি কৃতিত্ব দিচ্ছি। হলো, কিন্তু আমি বলছি আজকে বিজেপি সরকারের, এনডিএ সরকারের 28 জন পূর্ণমন্ত্রী, তার মধ্যে মাত্র 2 জন মহিলা মন্ত্রী, স্মৃতি ইরানি এবং নির্মলা সীতারামন, যার ফলে পরিসংখ্যান কি সবসময় পক্ষে যাচ্ছে? এটা হলে নিঃসন্দেহে অভিনন্দনযোগ্য, কিন্তু এই মুহূর্তে ক্যাবিনেটের দিকে তাকিয়ে মনে হচ্ছে না। না দেখুন, এটা পুরো গুণগত। আপনি যদি এই বিচারটা করেন, আমার মনে হয় যারা মন্ত্রী রয়েছেন তাদের যে কোয়ালিটি, সেই জায়গাটাতে আমরা এখন দেখছি সংসদে আমাদের কতটা রেপ্রেজেন্টেশন বাড়বে। যারা মন্ত্রী রয়েছেন তাদের নিজেদের গুণগত মানে রয়েছেন। ইভেন্ট ম্যানেজমেন্টের কথা কংগ্রেস বলছে, যারা বলছে যে 1996 থেকে যেই বিলটা 27 বছরের দীর্ঘ একটা লেওভার ছিল, সেই বাধা কাটিয়ে, খরা কাটিয়ে একজন মানুষ সাহস দেখিয়েছেন, এরা পেরেছেন। এরা খালি ভোটের ভয় পাচ্ছেন যে আগামী 24 সালে ভোট, এবং সেই ভোটে এর ফলে নরেন্দ্র মোদীজি আমার দুরন্ত জয় হবে। না আমি 10 সেকেন্ড বলতেছি, নরেন্দ্র মোদীজির এমপি জয় হবে। বলছি যে এই উমেন্স রিজার্ভেশন বিলটা না আনলেও তার দুর্দান্ত জয়ই হতো। এটা শুধু মহিলাদের সম্মান দেওয়ার আরেকটা সুযোগ। আর উনি তথ্যের কথা বলছেন না, একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে সুমন, আপনি সাংবাদিক, আপনি জানবেন, সোনিয়া গান্ধী একজন সাংবাদিক, মহিলা সাংবাদিককে খুব আক্ষেপের বলছেন যে আমার দলের মধ্যেই তো এত আপত্তি, আমি তো করতে পারলাম না। তা তিনি তো সিউডো প্রধানমন্ত্রী বা ছিলেন, তো তিনি তো করতে পারেন, সেই সাহসটা দেখালেন না। যিনি দেখিয়েছেন তার প্রতি তাদের এত আক্ষেপ। বেশ, কিন্তু আমি বলছি জোটের মধ্যেও আপত্তি থাকে, যেমন তোমাদের লালু প্রসাদ এবং মুলায়ম সিং, এবং যখন অটল বিহারী বাজপেয়ী আনার চেষ্টা করলেন তাকে একই সমস্যার মধ্যে পড়ে। কিন্তু আমার বিজেপির প্রতিনিধির কাছে যে কতগুলো হাস্যস্কর যুক্তি শুনে মনে হলো যে অর্ধেক আকাশ এবং বিরাট রিপ্রেজেন্টেশন করতে চান, মানবিকভাবে ওনারা চান মহিলাদের সশস্ত্রীকরণ ইত্যাদি তো অনেক শুনলাম। 43 বছরে সর্বভারতীয় একজন সভাপতি পেলেন না? 43 বছর, একটা দুটো দিন নয়, 43 বছর ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের রাজনীতিতে আছেন, একজন মহিলা সভাপতি পাননি। মহিলা সংরক্ষণ বিলকে সমর্থন করেও ক্রমাগত বিজেপিকে আক্রমণ করছে কংগ্রেস, তৃণমূলের মতো বিরোধী দলগুলো। এই প্রেক্ষাপটে তারা এই প্রশ্ন তুলছে, এখনই যদি মহিলা সংরক্ষণ আইন চালু না করা যায়, তাহলে এখনই কেন বিল পেশ করলো মোদী সরকার? শুধুই কি লোকসভা ভোটে ফায়দা তুলতে? বিরোধীদের প্রশ্ন, মহিলা ভোট ব্যাংককে কাছে টানতেই কি ফের গিমিক দিলেন নরেন্দ্র মোদী? Women's reservation is dependent on 2 totally indeterminate dates. Can there be a greater jumla? Forget 2024. This may not even be possible in 2029. Why wasn't this bill brought in 2014? Why just now, just before the election? What are they trying to prove to the people? Is it like a gimmick? মহিলা সংরক্ষণ বিল সংসদে পেশ হওয়া মাত্র প্রশ্ন উঠছে, সংসদের উভয় কক্ষে বিল পাশ হলে সংরক্ষণ চালু হবে কবে থেকে? 2024 লোকসভা নির্বাচনের আগে কি আদৌ সম্ভব, নাকি 2029 সাল অর্থাৎ পরবর্তী লোকসভা ভোট অবধি অপেক্ষা করতে হবে? লোকসভা ও রাজ্যসভায় কবে থেকে মহিলা সংরক্ষণ চালু হবে
তা নিয়ে মোদী সরকারের পেশ করা বিলে স্পষ্ট করে কিছুই বলা হয়নি। কিন্তু বিলের বয়ান দেখার পর বিশেষজ্ঞদের একটা বড় অংশের মতে মহিলা সংরক্ষণ বিল আইনে পরিণত হওয়ার আগে দেশের জনগণনার প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। 2011 সালের পর দেশে জনগণনা হয়নি। 2021 সালে জনগণনার কথা থাকলেও কোভিডের কারণে তা পিছিয়ে যায়। 2024 লোকসভা ভোটের পর জনগণনা হতে পারে, তারপর আসন পুনর্বিন্যাস হবে। ফলে 2029 লোকসভা ভোটের আগে মহিলা সংরক্ষণের বিষয়টি কার্যকর হওয়ার সম্ভাবনা নেই। আর এই প্রেক্ষাপটেই অবিলম্বে মহিলা সংরক্ষণ বিল বাস্তবায়নের পক্ষে সওয়াল করেন সোনিয়া गांधी। मैं एक सवाल पूछना चाहती हूँ। पिछले 13 वर्षों से भारतीय स्त्रियां अपनी राजनीतिक जिम्मेदारी का इंतजार कर रही हैं और अब उन्हें कुछ वर्ष और इंतजार करने के लिए कहा जा रहा है। कितने वर्ष? 2 वर्ष, 4 वर्ष, 6 वर्ष, 8 वर्ष? क्या भारत की स्त्रियों के साथ बर्ताव उचित है? भारतीय राष्ट्रीय कांग्रेस की मांग है कि यह बिल फौरन अमल में लाया जाए। It's a big step. It is not a small step. There is one thing, in my view, that makes this bill incomplete. I would like to have seen OBC reservation included in this bill. This bill can be implemented today by giving 33% of the seats in the Lok Sabha and the Vidhan Sabha to India's women. And so I wonder if this is not designed to push the ball forward 7, 8, 9 years and then let this thing play out the way it does. Honorable Prime Minister, this is your moment to really show us all कि मोदी है तो मुमकिन है. Implement the reservation bill immediately based on today's voters list. Send 33% women to parliament. Send 33% women to parliament in 2024 from the BJP the way our party has done. कुछ पार्टियों के लिए महिला सशक्तिकरण, माननीय अध्यक्ष जी, एक राजनीतिक मुद्दा हो सकता है। कुछ पार्टियों के लिए महिला सशक्तिकरण का नारा ये चुनाव जीतने का एक हथियार हो सकता है। मेरी पार्टी और मेरे नेता नरेंद्र मोदी जी के लिए महिला सशक्तिकरण राजनीतिक मुद्दा नहीं, मान्यता का सवाल है, मान्यता का सवाल। ये कथन कि अभी क्यों नहीं और ये वक्त हमारा बिल है तो अभी करिए, तो क्या ये विपक्ष के नेताओं का मत है कि जो संवैधानिक प्रक्रिया इंगित है संविधान में उसकी अवहेलना हो? Should we not abide by the constitution? Is that the position taken by leaders of the opposition parties? দীর্ঘ বিতর্কের পর শেষ অবধি লোকসভায় পাশ হয়ে গেল মহিলা সংরক্ষণ বিল। সব দল সমর্থন করায় বিলের পক্ষে 454টি ভোট পড়ে, বিপক্ষে মাত্র 2টি। এবার রাজ্যসভায় বিল নিয়ে আলোচনা হবে। মহিলা সংরক্ষণ বিল নিয়ে বুধবার শাসক বিরোধী তরজার জেরে বারবার উত্তপ্ত হয় লোকসভা। তারই মধ্যে এবার সংবিধানের প্রতিলিপি থেকে প্রস্তাবনার 2টি শব্দ বাদ দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বিতর্ক মাথাচাড়া দিল। সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র। ভারতের সংবিধানের প্রিয়াম্বল বা প্রস্তাবনা এদেশের পরিচয় বা দর্শন সম্পর্কে লেখা এই শব্দগুলির মধ্যে 2টিকে বাদ দেওয়ার অভিযোগে সরব হয়েছে কংগ্রেস। এই 2টি শব্দ হলো সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ। कल सदन के अंदर ये संविधान मुझे पढ़ने पड़ी, वहां मैं जब पढ़ने लगे तो मुझे ये 2 शब्द नहीं मिले। मैं अपनी तरफ से ये 2 शब्द जोड़ दिए थे। अब देखिए हमारे भाषण में जो शब्द जोड़ दिए थे, ये सेकुलर और सोशलिस्ट, ये 2 शब्द नहीं थे। 1949 সালে 26শে নভেম্বর গণপরিষদে ভারতের সংবিধান গৃহীত হয়, কিন্তু সেই সময় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ এই 2টি শব্দ ছিল না। পরে 1976 সালে ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রীত্বে 42তম সংবিধান সংশোধনের পর এই 2টি শব্দকে ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়।
seen the full constitution? No, ma'am, preamble part, ma'am. মঙ্গলবার নবনির্মিত সংসদ ভবনে প্রথমবার লোকসভা ও রাজ্যসভার অধিবেশন বসে। দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রত্যেক সাংসদকে একটি সংবিধান, সংসদ সংক্রান্ত একটি বই ও একটি স্মারক মুদ্রা উপহার দেওয়া হয়। অধীর চৌধুরীর দাবি, সেই সংবিধানের প্রতিলিপির প্রস্তাবনাতেই সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি নেই। এই পরিস্থিতিতে সংবিধান বদলে দেওয়ার চেষ্টার অভিযোগে সরব হন তিনি। तो मैं उसके बाद राहुल जी से बात किया और राहुल जी को भी दिखाया कि देखिए ये संविधान की छेड़छाड़ होना शुरू हो चुके हैं। मुझे लगता है एक सोची समझी तरीके से हमारा संविधान को बदलने की जो कवायद हमें बाहर सुनने को मिलते हैं वो इसको दर्शाता है कि हाँ कुछ छेड़छाड़ करने की आयास तो है। বিষয়টি নিয়ে সরব হয়েছে অন্য বিরোধীরাও। देखिए ये काल दिया गया, ये कॉन्स्टिट्यूशन ऑफ इंडिया, मेरा नाम लिखा हुआ है दोला सेन, ये काल दिया गया नई पार्लियामेंट में जाने का बाद। देखिए क्या है, we the people of India having solemnly resolved to constitute India into a sovereign democratic republic, socialist and secular गायब, मोदी जी चाहे कर लेंगे क्योंकि उसको 303 सीट मिला। পুরনো কপি দিল কি করে? এটা কি কাকতালীয় নাকি এটা দেবার মতন করে একটা বিতর্ক তৈরি করার মতন করে আসলে গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা বা সমাজতন্ত্র এসব শব্দগুলো যাদের কোনো মতেই যারা হজম করতে পারে না তারা সেই কারণেই কি এগুলো থেকে সরে আসার মনোভাব দেখাতে চাইছে? হঠাৎ করে একটা 500 কপি পুরনো বই খুঁজে পাওয়া গেল এবং সেটা সব দিয়ে দেওয়া হলো, কিন্তু এত সহজ কথা তো নয়। এটা সরকারের নানা রকম মনোভাব স্পষ্ট হয়ে যাচ্ছে এবং তার মধ্যে একটা মনোভাব বলে আমি মনে করি। নচেত অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিক এন্টায়ার দেশের পার্লামেন্ট তাকে বিভ্রান্ত করার জন্য। যদিও বিজেপির দাবি, মঙ্গলবার সাংসদদের যে সংবিধানের প্রতিলিপি উপহার হিসেবে দেওয়া হয়েছে সেটি 1949 সালে প্রথম সংবিধানের কপি। जिस समय संविधान बना था वो उस समय ऐसा ही था ना, तो उसके बाद 42nd में अमेंडमेंट हुआ तो ओरिजिनल कॉपी होगी ना। ये हमारे प्रवक्ता ने जवाब दिया है ना इसके। तो किसी ने कहते थे कि ये जब शुरू हुई थी हमारे संविधान की उस समय की ये भावना है 1950 ठीक है, हो सकता है, लेकिन 1976 में अमेंडमेंट हुई थी तो आज अमेंडमेंटेड क्यों नहीं संविधान में मिलेगा। সামনেই 24 লোকসভার মহারণ। এই প্রেক্ষাপটে বিজেপির বিরুদ্ধে দেশের সংবিধানকে পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগ অহরহ তুলছে বিরোধীরা। এই অবস্থায় সাংসদদের দেওয়া সংবিধানের প্রতিলিপিতে প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ না থাকা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। দিল্লি থেকে কলকাতা, রাজনীতি কোথাও থেমে নেই। এবার ডিএ আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মচারীদের পাশে দাঁড়িয়ে তৃণমূল সরকারকে বেকায়দায় ফেলতে নতুন কৌশল নিলেন শুভেন্দু অধিকারী। আমি আমার যে বাড়তি অর্থ সেই অর্থ চেকের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে প্রদান করার জন্য প্রস্তাব এখানে দিয়েছি। বকেয়া ডিএ মেটানোর দাবিতে 237 দিন ধরে রাস্তায় বসে রয়েছেন সরকারি কর্মচারীদের একাংশ। প্রখর রোদ্দুর কিংবা ঝমঝমে বৃষ্টি কোনো কিছুই তাদের আন্দোলনকে দমাতে পারেনি, কিন্তু এখনো অবধি বকেয়া ডিএ মেলেনি। তবে এরই মধ্যে দুর্গাপুজো কমিটিগুলির অনুদান বাড়িয়ে এবার 70,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এর জন্য রাজ্য সরকারের খরচ হবে প্রায় 301 কোটি টাকা। এরই মধ্যে চলতি মাসেই বেতন বৃদ্ধি হয়েছে রাজ্যের মন্ত্রী বিধায়কদের। 1 লক্ষে 40,000 টাকা বেতন বৃদ্ধি হয়েছে। বিধায়কদের বেতন ছিল প্রতি মাসে 10,000 টাকা, তা বেড়ে হলো 50,000 টাকা। রাজ্যের প্রতিমন্ত্রীরা পেতেন মাসে 10,900 টাকা, এখন থেকে তাঁরা পাবেন 50,900 টাকা বেতন। এতদিন পূর্ণ মন্ত্রীদের বেতন ছিল মাসে 11,000 টাকা, সেটা বেড়ে হলো 51,000 টাকা। রাজ্যের মন্ত্রীরা এতদিন পেতেন 1,10,000 টাকা, সেটা এবার 1 লাফে বেড়ে হলো 1,50,000 টাকা। অর্থাৎ 36%-এরও বেশি মন্ত্রীদের বেতন বৃদ্ধি হলো। প্রতিমন্ত্রী পেতেন 1,09,900 টাকা। মূল বেতন বৃদ্ধির ফলে এবার থেকে প্রতিমন্ত্রীরা সর্বোচ্চ 1,49,900 টাকা পাবেন, আর রাজ্যের বিধায়করা এতদিন সব মিলিয়ে 81,000 টাকা পেতেন। নতুন বেতন কাঠামোয় তাঁরা পাবেন 1,21,000 টাকা। অর্থাৎ বিধায়কদের ক্ষেত্রে বৃদ্ধি হয়েছে প্রায় 49%। এই প্রেক্ষাপটে নিজের বেতনের বর্ধিত অংশ এবার ডিএ আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চের হাতে তুলে দেওয়ার প্রস্তাব দিলেন শুভেন্দু অধিকারী। আমাদের কনসেন্টের বাইরে, আমাদের ওপিনিয়নের বাইরে, আমাদের অ্যাবসেন্সে আপনি বিধানসভায় একতরফা ঘোষণা করেছেন 50,000 টাকা করে বেতন বৃদ্ধি করলাম মন্ত্রীদের, আর প্রতিমন্ত্রী এমএলএদের 40,000 টাকা করে। আমি অপোজিশন লিডার, ইকুইভ্যালেন্ট টু ক্যাবিনেট মিনিস্টার, আমাকে পূর্ণমন্ত্রীর
মতোই ভাতা এবং বেতন দেওয়া হয়। আমি আমার বাড়তি যে অর্থ দিয়েছেন আমাদের সংগ্রামী যৌথ মঞ্চ, আমি আমার যে বাড়তি অর্থ সেই অর্থ চেকের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে প্রদান করার জন্য প্রস্তাব এখানে দিয়েছি। যতক্ষণ আইনি লড়াই চলবে আমার এই সামান্য সমুদ্রে বিন্দু ধরতে পারেন, এটা সমুদ্রে বিন্দু। ওরা কর্মচারী সংগঠন কর্মচারীদের বাইরের কোনো অর্থ নিয়ে তাদের আন্দোলন সংগঠিত করেনি। আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সরকারি কর্মচারী ছাড়া অন্য কারো কাছে আহ্বান করে পয়সা নিয়ে নিই, আমরা গ্রহণ করে নিই। তা সেটাই আমাদের ধারাবাহিকতা বজায় আছে, সেটা উনিও বলেছেন ওনার কথা। আমরা একটা নিজেদের মধ্যে আলোচনা করে আমরা জানিয়ে দেবো, যেহেতু উনি আইনি লড়াইয়ের সহযোগিতা দিতে চেয়েছেন, আইনি লড়াইয়ে তো ডিএ মামলা লড়ছে, সুতরাং ধরেই নিতে পারেন যে টাকাটা আমরা কর্মচারী পরিষদের হাতে তুলে দেব। যে কোনো সংগঠনেরই এই আইনি লড়াইতে একটা বড় খরচা তো করতেই হয়, তো সেটা আমাদের সদস্য চাঁদা এবং সহযোগী মনোভাবাপন্ন সংগঠনের কাছ থেকে যদি আর্থিক সাহায্য পাই তো স্বাভাবিক সেটা সাদরেই গ্রহণ করব। বিরোধী দলনেতা তিনি তার যে বর্ধিত ভাতা বা বেতন পাবেন সেই টাকা তিনি অনুদান হিসেবে তুলে দেবেন এই সংগ্রামী যৌথ মঞ্চকে। সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় তাদের সহকারী সংগঠন হিসেবে রাজ্য সরকারি কর্মচারী পরিষদ, সেই সরকারি কর্মচারী পরিষদ তাদের তহবিলে এই অর্থ সাহায্য নেওয়া হবে, যা আইনি লড়াইয়ের জন্য ব্যবহার করা হবে এবং আইনজীবীদের সরকারি কর্মচারী পরিষদের মাধ্যমে এই যে অনুদানের টাকা, যে টাকা দিচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা, তা আইনজীবীদের যে ফি দেওয়া হয় সেই খাতে ব্যবহার করা হবে। আপনি আপনার ব্যক্তিগত যে বেতন বৃদ্ধি সেটা আপনি এখানে অনুদান হিসেবে দিচ্ছেন, আপনি যেহেতু বিরোধী দলনেতা সেক্ষেত্রে আপনার যারা না অপশনাল। তাই আমাদের বিধায়কদের মধ্যে আর্থিকভাবে অনেক নির্মল ধারা, আমি নাম করেই বলছি, প্রাইভেট টিউশন পড়াতে চন্দনা বাউরি এখনো মাথায় পরে গাড়ি নেই, যাতায়াত করে, এটা অপশনাল। এভাবে এটা তো হয় না। আমি যেটা পাই আমি মনে করি আমার সেটা সাফিসিয়েন্ট। আমার বাড়ির ফাইন্যান্সিয়াল এবিলিটিও খুব স্ট্রং, আমার পক্ষে এটা প্রচেষ্টা মেন। আর এটা করতে গিয়ে আমাকে বাসে চড়তে হবে না, গাড়িতে তেল ঢোকানোর মতো পয়সা আছে আমার। সম্প্রতি রাজ্যের ইমাম, মোয়াজ্জেম ও পুরোহিতদের ভাতাও 500 টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর ফলে ইমামদের মাসিক ভাতা বেড়ে হয়েছে 3000 টাকা এবং মোয়াজ্জেম ও পুরোহিতদের ভাতা বেড়ে হয়েছে 1500 টাকা। কিন্তু অধরাই রয়ে গেছে সরকারি কর্মচারীদের ডিএ প্রাপ্তি। এই নিয়ে এদিন তৃণমূল সরকারের উদ্দেশ্যে আক্রমণ শানান বিরোধী দলনেতা। এই রাজ্যের সরকার এই বিষয়ে অত্যন্ত উদাসীন শুধু নয়, তারা কর্মচারী বিরোধী অবস্থানে নিয়েছেন। গত কয়েক মাসের মধ্যে বা অল্প সময়ের মধ্যে টাকা জলে ফেলার মতো তিনি যেগুলো করেছেন, এতে প্রমাণ হয় না যে রাজ্য সরকারের আর্থিক অবস্থা খারাপ। তিনি সমস্ত ইমাম সাহেব, সমস্ত মোয়াজ্জেম সাহেব এবং 10,000 বাছাই করা পুরোহিত, তাদের 500 টাকা করে ভাতা বৃদ্ধি দিয়েছেন। আমার মনে হয় না কোনো ইমাম, মোয়াজ্জেম, পুরোহিত সংগঠন ভাতা বৃদ্ধির দাবি করেছিল। আমার এই সামান্য অর্থ আপনারা লিগ্যাল ব্যাটেনের জন্য লয়ারদেরকে দিয়ে দেবেন যদি মনে করেন। প্রাথমিকভাবে তারা আমার প্রস্তাব গ্রহণ করেছে এবং আমি মনে করি এটা সিম্বলিক। লিডার অব অপোজিশনের এই প্রস্তাবটা দেখে মুখ্যমন্ত্রী একটু লজ্জা পাবেন এবং লজ্জা পেয়ে তিনি ফিরে এসেই সরকারি কর্মচারীদের এবং পেনশনার্সদের সমহারে সম বেতনের শুধু নয়, তাদের বকেয়া ডিএ, তাদের কেন্দ্রীয় মহার্ঘ ভাতার হারে ঘোষণা করবেন। এখনো পর্যন্ত তো আমার মনে হয় যে 1 মাস হয়নি, তাহলে নিজের টাকা থেকে দিয়েছেন। তিনি তো এটার বিরোধিতা করেছিলেন। 2, 3, ওনার দলের সকলে কি এই পথ অনুসরণ করবে?
সব মিলিয়ে ডিএ বিতর্ক চলছে তো চলছে।